আমাদের ক্ষেত্রে আমরা এটাকে বলি চোখ, আর ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এটাকে আমরা বলি পুঞ্জাক্ষী। তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স অনেক আছে। এটা পুঞ্জাক্ষীর সাথে একটা তোমার আমাদের নর্মাল চোখের অনেক ডিফারেন্স আছে, এটা আমি আস্তে আস্তে দেখাবো। এই পুঞ্জাক্ষীকে ইংরেজিতে বলে কম্পাউন্ড আই, এটাকে ইংরেজিতে বলে কম্পাউন্ড আই, বা আরেকভাবে যদি বলি এটাকে আমি বলতে পারবো জটিল অক্ষী। এটাকে আমি বলতে পারবো জটিল অক্ষী। ইংরেজি নামটা মাথায় রাখবা, এটাকে বলা হয় কম্পাউন্ড আই। আবার আরেকভাবে যদি বাংলায় বলি জটিল অক্ষী। পুঞ্জাক্ষীকে আরেকভাবে ডাকা যায় জটিল অক্ষী, আর ইংরেজিতে বলে কম্পাউন্ড আই। এখন দেখো এই পুঞ্জাক্ষীগুলো ঘাসফড়িংয়ের কোথায় থাকে? তোমরা দেখো, এটা যদি ঘাসফড়িংয়ের মাথা হয়, এটা যদি ঘাসফড়িংয়ের মাথা হয়, ঠিক মাথার এদিকে দুপাশে, ঠিক মাথার দুপাশে কিডনি শেপড দুইটা পুঞ্জাক্ষী দেখা যায়। এই দেখো, মাথার দুপাশে কিডনি শেপ দুইটা পুঞ্জাক্ষী দেখা যায়। মাথার দুপাশে কিডনি শেপ দুটা পুঞ্জাক্ষী দেখা যায়। তার মানে আমি লিখতে পারি যে মাথার উভয় পাশে দুটি বড় পুঞ্জাক্ষী, কয়টা? দুইটা। দুটি বড় কিডনি শেপ, দুটি বড় কিডনি শেপ কালো অংশটাই হচ্ছে পুঞ্জাক্ষী। দুটি বড় কিডনি শেপ কালো অংশটি হচ্ছে পুঞ্জাক্ষী। এখন মজার বিষয় হচ্ছে যে ঘাসফড়িংয়ের বডিতে তুমি দুই ধরনের চোখ পাবে। একটা হচ্ছে সিম্পল আই, একটা হচ্ছে সিম্পল আই বা সরল অক্ষী, বা সরল অক্ষী বা ওসেলি। একটা হচ্ছে সিম্পল আই বা সরল অক্ষী বা ওসেলি। আরেক ধরনের চোখ পাবে কম্পাউন্ড আই, কম্পাউন্ড আই বা জটিল অক্ষী, বা জটিল অক্ষী বা পুঞ্জাক্ষী, বা পুঞ্জাক্ষী। দুই ধরনের চোখ তুমি পাবে ঘাসফড়িংয়ের বডিতে। এবং পুঞ্জাক্ষী সংখ্যা কয়টা? দুইটা। দেখো এখানে ঘাসফড়িংয়ের উভয় পাশে কিডনি শেপ দুইটা বড়, মনে রাখতে হবে বড় পুঞ্জাক্ষী দেখা যাচ্ছে। আর সিম্পল আই বা ওসেলি কয়টা? ওসেলি হচ্ছে তিনটা। দেখো এগুলা পুঞ্জাক্ষীর চেয়ে ছোট, এবং এই পুঞ্জাক্ষীর উভয় মাঝখানে এভাবে তিনটা ওসেলি থাকে। দেখছো এই ছোট ছোট পুঞ্জাক্ষীর চেয়ে অনেক ছোট 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 এগুলো কিন্তু চোখ, এবং এগুলোকে সিম্পল আই বলে বা সরলক্ষী বলে বা ওসেলি বলে। ওসেলি কয়টা? তিনটা। এক দুইটি, অনেকটা মনে হচ্ছে কপালে টিপ দিছে, অনেকটা মনে হচ্ছে কি কপালে টিপ দিছে। এগুলাই হচ্ছে ওসেলি বা সরলক্ষী। আর এদিকে বড় বড় যে দুইটা দেখতেছ সেটা হচ্ছে জটিলক্ষী। তাহলে আমি যদি জিজ্ঞেস করি ঘাসফড়িংয়ে টোটাল কয়টা চোখ আছে, আমি যদি জিজ্ঞেস করি ঘাসফড়িংয়ের টোটাল কয়টা চোখ আছে, তাহলে আনসার হচ্ছে 5টা। একটা হচ্ছে পুঞ্জাক্ষী দুইটা, আর এই হচ্ছে ওসেলি তিনটা। তাহলে টোটাল ঘাসফড়িংয়ের বডিতে চোখ কয়টা? চোখের কথা বললাম, চোখ হচ্ছে 5টা। এখানে চোখ বলছে, এখানে বলে নাই যে এটা পুঞ্জাক্ষী, এখানে বলে নাই যে এটা সরলক্ষী, এখানে জাস্ট চোখ বলছে। আর যদি পুঞ্জাক্ষী বলে তাহলে পুঞ্জাক্ষী দুইটা, আর যদি সরলাক্ষী বলে, সরলক্ষী বা সিম্পল আই বলে, তাহলে সিম্পল আই তিনটা। মনে আছে? ঠিক আছে, এটা মনে রাখবা, মানে প্রশ্ন দেখে বুঝতে হবে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা এই দুইটার মধ্যে তোমাকে ডিফারেন্স বের করতে হবে। পরীক্ষায় আসবে এই দুইটার মধ্যে ডিফারেন্স, যে লিখো যে সিম্পল আই ঘাসফড়িংয়ের যে সরলক্ষী আছে এবং ঘাসফড়িংয়ের যে জটিলক্ষী বা পুঞ্জাক্ষী আছে, এই দুইটার মধ্যে পার্থক্য লিখো। এটা অনুধাবনমূলক প্রশ্ন আসবে। কোথায় আসবে? অনুধাবনমূলক প্রশ্ন। সেটা হচ্ছে কি জটিল অক্ষী বা পুঞ্জাক্ষী, সরলক্ষী বা ওসেলির মধ্যে পার্থক্য লিখো। এটা আমি লিখে দিব একটু পরে। আমি জটিলক্ষী এবং ওসেলি এই দুইটার মধ্যে কি লিখে দিব? পার্থক্য লিখে দিব। তাহলে দেখো এই লিখলাম আমি পুঞ্জাক্ষী, এই লিখলাম আমি ওসেলি, এই দুইটার মধ্যে পার্থক্য। ফার্স্ট অফ অল ওসেলি যেহেতু নাম হচ্ছে সিম্পল আই, সিম্পল আই মানে হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট কোনো শুধুমাত্র একটা একক থাকবে, একটা দর্শন একক থাকবে যেহেতু সিম্পল। আর এখানে অসংখ্য দর্শক একক, অসংখ্য দর্শন একক। দর্শন একককে মানে কি বলে? ওমাটিডিয়াম। একটু পরে এটা নিয়ে আমরা আলোচনা করব।
ওমাটিডিয়াম খুবই ইম্পর্টেন্ট, একটু পরে আমরা এই ওমাটিডিয়াম নিয়ে আলোচনা করব। অসংখ্য দর্শন একক থাকে ওমাটিডিয়াম, আর সিম্পল আইতে শুধু একটা দর্শক একক থাকে। ওমাটিডিয়াম নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। 2 নাম্বার যে পার্থক্যটা সেটা লিখতে পারো, সেটা হচ্ছে এরা ওয়াইডার অ্যাঙ্গেল কভার করতে পারে না। ওয়াইডার অ্যাঙ্গেল কভার করতে পারে না, এরা পারে। আচ্ছা, ওয়াইডার অ্যাঙ্গেল কভার করতে পারা মানে কি? ধরো আমরা যখন চোখ দিয়ে দেখি, আমরা সামনে যতটুকু আছে ততটুকু দেখতে পাই, এর পাশ দিয়ে এর পাশের অংশগুলো আমরা দেখতে পাই না, ঝাপসা লাগে। তুমি যখন সামনে তাকাবা, তুমি শুধুমাত্র সামনের জিনিসটা স্পষ্ট দেখতে পারবে, এই পাশ দিয়ে যে আছে এটা স্পষ্ট দেখা যাবে না, এদিক দিয়ে দেখা যায়। তার মানে ওয়াইডার অ্যাঙ্গেল কভার করা যাচ্ছে না। তার মানে ওসেলি ওয়াইডার অ্যাঙ্গেল আশেপাশে যেগুলো আছে এগুলো দেখতে পারবে না। কিন্তু পুঞ্জাক্ষীর ক্ষমতা আছে, সেটা সে শুধু সামনের না, তার পাশের জিনিসগুলো কি কি আছে সে একাধারে সব দেখে ফেলতে পারবে। মানে হচ্ছে সে সামনেরটাও দেখবে, পাশে কি আছে এগুলোও দেখে ফেলবে। সো এটা ওয়াইডার অ্যাঙ্গেলটা কভার করতে পারে, এটাই বুঝে যাচ্ছে। আমাদের চোখ তো পারে না, তাই না? সামনেগুলোই দেখি। তারপর 3 নাম্বার হচ্ছে এখানে একটা লেন্স থাকে, এখানে একটা লেন্স থাকে, এখানে অসংখ্য লেন্স থাকে, এখানে অসংখ্য লেন্স থাকে। 4 নাম্বার হচ্ছে তোমার এটার দেখার কাজ করে না, বা এটা বলতে পারো যে আলোর তীব্রতা অনুভব করে, এটা শুধুমাত্র আলোর তীব্রতা অনুভব করে, ঠিক আছে? আর এটা মূলত দেখার কাজ করে থাকে। এবং মনে রাখবা এটা ছোট, এটা ছোট, এটা হচ্ছে বড়। দেখো ওসেলি ছোট না, এই যে 1 2 3 এগুলো তিনটা ছোট ছোট না, আর পুঞ্জাক্ষী দেখো বড় বড়। তাহলে এটা ছোট আর এটা হচ্ছে কি বড়। আর একটা এক্সাম্পল লিখতে পারো, সেটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ। এটাও বুঝবা, আইরিশ রঞ্জক আবরণ কি একটু পর বুঝবা। আইরিশ রঞ্জক আবরণ অনুপস্থিত। হয়তো আইরিশ রঞ্জক আবরণ কি বুঝবা, এখন বুঝতেছো না, একটু পরেই বুঝবা যখন আমি ওমাটেরিয়াম পড়াবো। এটা হচ্ছে উপস্থিত, এখানে হচ্ছে উপস্থিত, মানে এখানে আইরিশ রঞ্জক আবরণ কি করা যায় দেখা যায়। এই পার্থক্যগুলো লিখলেই হবে, এই পার্থক্যগুলো লিখলেই হবে। তাহলে পরীক্ষায় যদি আসে ওসেলি এবং পুঞ্জাক্ষীর মধ্যে পার্থক্য লিখো, তাহলে এই 5টা পার্থক্যই প্রশ্নে লিখে দিবা, ঠিক আছে? এটা অনুধাবনমূলক প্রশ্ন আসবে, 2 নম্বরের জন্য আসবে, ঠিক আছে? ওকে, এবার আসো, আমরা তো ওসেলি নিয়ে আলোচনা করব না, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুঞ্জাক্ষী নিয়ে। দেখো মজার বিষয় হচ্ছে এই পুঞ্জাক্ষী হচ্ছে 2টা, টোটাল আমাদের ঘাস ফড়িংয়ে পুঞ্জাক্ষী হচ্ছে 2টা, এবং প্রতিটা পুঞ্জাক্ষী 2000 ওমাটিডিয়াম নিয়ে গঠিত, 2000 ওমাটিডিয়াম নিয়ে গঠিত। এখন জিজ্ঞেস করবা ভাইয়া ওমাটিডিয়াম মানে কি? একটু পরে আমরা ওমাটিডিয়ামের স্ট্রাকচার দেখব, খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে ওমাটিডিয়ামের স্ট্রাকচার। তো যেহেতু এটা পুঞ্জাক্ষী, বা এটাকে আরেক নামে ডাকা হয় জটিল অক্ষী, বা এটাকে আরেক নামে ডাকা হয় জটিল অক্ষী। যেহেতু এটা জটিল, মানে এখানে অনেকগুলো অসংখ্য ইউনিট থাকবে। মানে আমি যদি বলি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ মানে হচ্ছে একটা মৌল, আর যৌগিক পদার্থ মানে কি ওখানে অসংখ্য মৌল থাকবে। যৌগিক পদার্থ মানে কি ওখানে অসংখ্য মৌল থাকবে। আর যেহেতু এখানে জটিল অক্ষী, তার মানে এই জটিল অক্ষীতে অসংখ্য ইউনিট থাকবে, আর ওই অসংখ্য ইউনিটকে বলা হয় ওমাটিডিয়াম। প্রায় 2000টা ওমাটিডিয়াম, এটা এমসিকিউতে আসবে, প্রায় 2000টা ওমাটিডিয়াম থাকে। তাই এই ওমাটিডিয়ামকে আমরা বলতে পারি পুঞ্জাক্ষীর গাঠনিক ও কার্যিক একক। এটাকে আমরা বলতে পারি পুঞ্জাক্ষীর গাঠনিক ও কার্যিক একক। গাঠনিক ও কার্যিক একক, এটা হচ্ছে কি পুঞ্জাক্ষীর ওমাটিডিয়ামটা মূলত কি? ওমাটিডিয়ামটা মূলত হচ্ছে পুঞ্জাক্ষীর গাঠনিক ও কার্যিক একক। কারণ অনেকগুলো ওমাটিডিয়াম মিলে পুঞ্জাক্ষী হচ্ছে, তাহলে স্বাভাবিক এটাই হবে। আবার এটাও লিখে রাখো, এটাকে দর্শন এককও বলে, এটাকে দর্শন এককে বলে। 2টাই আসবে পরীক্ষায়, 2টাই আসবে পরীক্ষায়। বলবে যে নিচের ঘাস ফড়িংয়ের নিচের দর্শন একক কোনটি, তাহলে তোমাকে বলতে হবে ওমাটিডিয়াম। অথবা এভাবে বলতে পারে পুঞ্জাক্ষীর গাঠনিক ও কার্যিক একক কোনটি, তাও ওমাটিডিয়াম। মানে অসংখ্য ওমাটিডিয়াম মিলে
মূলত এই একটা পুঞ্জাক্ষী হচ্ছে, এবং এই পুঞ্জাক্ষীকে আমরা পুঞ্জাক্ষীর ওমাটিডিয়ামকে আমরা পুঞ্জাক্ষীর গাঠনিক কার্যক অথবা দর্শন এককও বলতে পারি। এখন কথা হচ্ছে একটা পুঞ্জাক্ষীতে 2000, মাথায় খেয়াল রাখো, একটা পুঞ্জাক্ষীতে 2000। ধরো তোমাকে জিজ্ঞেস করলো প্রশ্নে বা মেডিকেলে আসলো, ধরে না এটা মেডিকেলে আসলো যে নিচে ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়াম কয়টা পাওয়া যায়? বললো ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীতে কতটি ওমাটিডিয়াম থাকে, কতটি ওমাটিডিয়াম থাকে? অপশন দিল এ 2000, বি 3000, সি 4000, ডি 5000। এখন তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীতে কতটি ওমাটিডিয়াম থাকে, এটার আনসার কি হবে? আবার বলতেছি, ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীতে কতটি ওমাটিডিয়াম থাকে, আনসার কি হবে? ইজ ইট 2000, ইজ ইট 3000, ইজ ইট 4000, ইজ ইট 5000? ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীতে কতটি ওমাটিডিয়াম? আমাকে কমেন্টে বলো, আমাকে কমেন্টে বলো। আমাকে কমেন্টে বলো ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীতে টোটাল কত, পুঞ্জাক্ষী কত? আমাকে এটা কমেন্টে বলো, কমেন্টে বলো। এটা ধরো মেডিকেলে আসলো, একটু মানে সহজ মনে হলেও অধিকাংশ ভুল করতে পারে। এটা কেন ভুল করতে পারে আমি বলতেছি। দেখি তোমরা কি কি বলছো। তোমরা একজনে বলতেছো 4000, 4000, 4000, মানে সবাই 4000, সবাই 4000। একজনে কি 4000? আচ্ছা, আমি তো মনে করছিলাম 34000 দেখছো, 3 পয়েন্ট। আচ্ছা 4000, 4000, 4000। সবাই তো দেখতেছি মেডিকেলে টিকে যাবা। আনসার হচ্ছে 4000। সবাই দেখি মেডিকেলে টিকে যাবো দেখতেছি। আনসার হচ্ছে 4000। গুড। কারণ কি, অনেকে কি মনে করবে জানো, অনেকে এই লাইনটা পড়বে প্রতিটা পুঞ্জাক্ষী 2000 ওমাটিডিয়াম নিয়ে গঠিত। তারা শুধুমাত্র এটা পড়ছে, মানে এই জিনিসটা মাথায় রাখছে যে 2000। কিন্তু প্রশ্নতে জাস্ট পুঞ্জাক্ষীতে বলছে, এবং ঘাস ফড়িংয়ের টোটাল পুঞ্জাক্ষী হচ্ছে 2টা। ঘাস ফড়িংয়ের টোটাল পুঞ্জাক্ষী হচ্ছে 2টা। একটাতে যদি 2000 থাকে তাহলে 2টাতে থাকবে 4000। যারা শুধুমাত্র এই লাইনটাই পড়ে গেছে 2000 ওমাটিডিয়াম থাকে, তারা তো একদম এক্সাইটেড হয়ে যাবে। এক্সাইটেড হয়ে বলবে যে না 2000, আমি তো পড়ছি, আমি তো বইয়ে পড়ছি পুঞ্জাক্ষী থাকে, পুঞ্জাক্ষী তো ওমাটিডিয়াম হচ্ছে 2000টা। তো সবাই 2000টা টাকা দিয়ে আসবে, কারণ বইয়ে পড়ছে। কারণ বইয়ে যে এটা তো খেয়াল করে নেই, বইয়ে বলছে প্রতিটা পুঞ্জাক্ষীর কথা, এটা তো খেয়াল করে নেই। তাহলে একটা পুঞ্জাক্ষী যদি 2000 হয়, তাহলে ঘাস ফড়িংয়ের টোটাল পুঞ্জাক্ষী হচ্ছে 2টা। তাহলে 2টা 2000 গুণ 2 4000। গুড। যাদের আনসার দিচ্ছ তাদেরটা ঠিক হয়েছে, 4000। গুড। তার মানে ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীতে টোটাল 4000টা ওমাটিডিয়াম থাকে। আর এই ওমাটিডিয়ামকে পুঞ্জাক্ষীর গাঠনিক ও কার্যিক এবং দর্শন এককও বলে। এবং মনে রাখবা প্রতিটা ওমাটিডিয়াম দেখতে সেম হবে। প্রতিটা এই যে 2000টা ওমাটিডিয়াম দেখতেছ, প্রতিটা ওমাটিডিয়াম দেখতে সেম হবে এবং এদের কাজও সেম হবে। প্রতিটা ওমাটিডিয়াম দেখতে সেম হবে এবং এদের কাজও সেম হবে। ঠিক আছে, ওকে গেল। এবার আসো আমরা ওমাটিডিয়াম নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একটি ওমাটিডিয়ামের গঠন। একটি ওমাটিডিয়ামের গঠন। আমরা এখন ওমাটিডিয়াম নিয়ে আলোচনা করব। এই যে ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীর গঠনিক ও কার্যিক একক বা দর্শন একক যেটাকে আমরা দেখছি, আমরা এখন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, এটা নিয়ে আলোচনা করব। তো ওমাটিডিয়াম নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, প্রথমে আমি যেভাবে আঁকবো তোমরা সেভাবে আঁকবো। এটা এখানেই শিখে ফেলবা, এটা আমার সাথে সাথে শিখে ফেলবা। ঠিক আছে, আমি যেভাবে আঁকবো তোমরা সেভাবে আঁকবা। তো তোমরা একটু পরে আঁকলেও চলবে, আগে আমার দিকে খেয়াল করো। ঠিক আছে, প্রথমে একটা ওমাটিডিয়াম আমি যদি নেই, একটা ওমাটিডিয়ামের একেবারে বাইরের দিকের অংশ, বাইরের দিকে, একেবারে বাইরের দিকে, ধরো এটা কলম, এটা মার্কার, এটা মার্কার, এটা একটা ওমাটিডিয়াম। এবং এই ওমাটিডিয়ামের বাইরের দিকে অংশ কোনটা? এটা, এই উপরের দিকে বা উপরের দিকে অংশ যেটাই বলি, এই বাইরের দিকে অংশ বা উপরের দিকে অংশ এটা। ঠিক এই জায়গায় একটা জিনিস থাকে, সেটা কি আমি দেখাচ্ছি। ঠিক ঘাস ফড়িংয়ের একেবারে ওমাটিডিয়ামের উপরের দিকে বা বাইরের দিকে এরকম একটা জিনিস থাকে। এটাকে কি বলে? এটাকে কি বলে? এইটাকে বলে কর্নিয়া। এইটাকে বলে কর্নিয়া।
এইটাকে বলে কর্নিয়া। এটা কোথায় থাকে? একটা ওমাটিডিয়ামের, পুরো একটা ওমাটিডিয়ামের একেবারে বাইরের দিকে, উপরের দিকে এরকম একটা অংশ থাকে, এটাকে বলে কর্নিয়া। এখান থেকে শুরু করবো, এভাবে আঁকবা। তার মানে একটা ওমাটিডিয়ামের বাইরের দিকে, উপরের দিকে যে অংশটা থাকে এটাকে বলে কর্নিয়া। কর্নিয়া অ্যাকচুয়ালি কি? কর্নিয়াটা হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ মানে বুঝছো তো, একেবারে পরিষ্কার, স্বচ্ছ এবং বর্ণহীন, কালারলেস, কোনো কালার নেই। স্বচ্ছ তো, কোনো কালার নেই, বর্ণহীন এবং লেন্সের মতো দ্বিউত্তল। লেন্সের মতো দ্বিউত্তল। তোমরা একটু খেয়াল করছো আমি জিনিসটা কিভাবে আঁকছি? নর্মালি এই কর্নিয়াটা অনেকটা লেন্সের মতো। তোমরা যখন লেন্স আঁকো, ফিজিক্সে লেন্স আঁকছো না, লেন্স যখন আঁকো তখন এভাবে আঁকো না? দেখো এই অংশটাকে আমরা উত্তল অংশ বলি, এই অংশটাকে আমরা উত্তল অংশ বলি। তাহলে উত্তল অংশ কয়টা? দুইটা। তাই এই লেন্সটাকে আমরা বলি দ্বিউত্তল, দুইটা উত্তল অংশ। ঠিকভাবে দেখো আমিও এটা এভাবে আঁকছি, দেখছো? এটা কোনো ফ্ল্যাট লাইন না, এদিক দিয়ে একটা উত্তল অংশ, এদিক দিয়ে একটা উত্তল অংশ, এদিক দিয়ে একটা উত্তল অংশ, এদিক দিয়ে একটা উত্তল অংশ। তার মানে আমিও কিন্তু উত্তল অংশ আঁকছি। তার মানে এটা অনেকটা লেন্সের মতো দেখতে, লেন্সের মতো উত্তল। বুঝা গেছে? ওকে, দ্বি উত্তল, লেন্সের মতো দ্বি উত্তল। এবং মনে রাখবা এটা দেখতে অনেকটা 6 কোণ আকৃতি, মানে দেখতে অনেকটা 6 কোণার মতো। নর্মালি এটা এভাবে আঁকছি না, নর্মালি এটা এরকম না, নর্মালি এটা অনেকটা দেখতে অনেকটা 6 কোণার মতো, এইভাবে 6 কোণার মতো। ঠিক আছে, এইভাবে 6 কোণা, লেন্সগুলো দেখতে অনেকটা এভাবে 6 কোণার মতো। ঠিক আছে, এটাই হচ্ছে কর্নিয়া, এটাই হচ্ছে কর্নিয়া। এটা একেবারে ওমাটিডিয়ামের বাইরের দিকে থাকবে। তাহলে কর্নিয়া হচ্ছে স্বচ্ছ, বর্ণহীন, লেন্সের মতো দ্বিউত্তল। আঁকছিও ভাবে, দেখছো? উত্তল করে আঁকছি, ফ্ল্যাট লাইন আঁকবা না। আবার এটা কোনো ফ্ল্যাট লাইন না, উত্তল করে আঁকতে হবে। আর 6 কোণ আকৃতি। মোট কথা হচ্ছে ভাইয়া এটা কি করে বা এটা কাজটা কি, একটু কাজটাও লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। এগুলা কাজ সহ জানতে হবে, না হলে তুমি পরবর্তীতে দর্শন কৌশল বুঝতে পারবে না, কাজ সহ বুঝতে হবে। আচ্ছা, যেহেতু এটা লেন্সের মতো দ্বিতল, মানে এটা অনেকটা লেন্সের মতো কাজ করে। আর লেন্সের কাজ কি আমরা জানি, লেন্সের ভিতর দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে। তাহলে একটা উৎস থেকে যে আলো আসবে, এই আলোগুলা এই কর্নিয়ার ভিতর দিয়ে যাবে, এই আলোগুলো কর্নিয়ার ভিতর দিয়ে যাবে। কেন যাবে? কারণ কর্নিয়া হচ্ছে স্বচ্ছ। তোমরা জানো আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে। যেহেতু কর্নিয়াটা স্বচ্ছ, তাহলে বাইরে থেকে আলো এই স্বচ্ছ মাধ্যম দিয়ে প্রবেশ করবে, অনেকটা লেন্সের মতো। তাই বলতে পারো এটা লেন্সের মতো কাজ করে, লেন্সের মতো। অর্থাৎ এগুলো আমি মুছে ফেলবো, এগুলো আমি মুছে ফেলবো, নোট করো। লেন্সের মতো অর্থাৎ উৎস থেকে আলো, উৎস থেকে, এগুলো লিখে ফেলো, উৎস থেকে আলো এর মধ্য দিয়ে প্রবেশ করে, উৎস থেকে আলো এর মধ্য দিয়ে প্রবেশ করো। এগুলো বইয়ে লেখা থাকবে না, তো বইয়ে লেখা না থাকলে বুঝতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। সো লিখো লেন্সের মতো অর্থাৎ কাজ করে, অর্থাৎ উৎস থেকে আলো এর মধ্য দিয়ে প্রবেশ। কেন প্রবেশ করে? এটা একটা স্বচ্ছ মাধ্যম, যেহেতু স্বচ্ছ, আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, এটা তো জানো, ফিজিক্সে পড়ছো। এবং লেন্সের মতো কাজ করে, লেন্সও সেম, এবং উৎস থেকে আলো এর মধ্য দিয়ে প্রবেশ করে। এগুলো আমি মুছে ফেলবো, সো লিখে ফেলো। লিখে ফেলাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তার মানে কর্নিয়া বুঝছো না? এবার দেখো মজার বিষয় হচ্ছে এই কর্নিয়ার ঠিক নিচে, দেখো কর্নিয়ার ঠিক নিচে, কর্নিয়ার ঠিক নিচে এরকম পাশাপাশি দুইটা কোষ থাকে, এরকম পাশাপাশি দুইটা কোষ থাকে। ঠিক দেখো কর্নিয়ার নিচে দুটা পাশাপাশি কোষ থাকে, কোষ বলছি, খেয়াল করবা। এগুলাকে কি বলে? এগুলাকে বলে কর্নিয়া চেন কোষ, এগুলাকে বলে। শিখে ফেলবা, এটা গতে আসবে, লিখে রাখো, এটা সৃজনশীলের গতে আসবে, এটা সৃজনশীলের গতে আসবে। চিত্র আঁকতে বলবে এবং চিত্র চিহ্নিতকরণ করতে বলবে, অনেক সময় কাজও লিখতে বলবে। এটা লিখে রাখো, গতে আসবে, গ গ গ গ বাদে এটা কোথাও আসবে না, এই জিনিসটা গতে আসবে, লিখে রাখো। গ সৃজনশীলের গ।
ঠিক কর্নিয়ার নিচে পাশাপাশি দুইটা কোষ থাকে, এটাকে বলা হয় কর্নিয়াজেন কোষ। আচ্ছা বলো তো, এটা যেহেতু আমি কোষ বলছি, কোষে কি থেকে নিউক্লিয়াস, আমাকে নিউক্লিয়াস দিতে হবে না? দিচ্ছি নিউক্লিয়াস। এই যে কোষের ভিতরে একটা নিউক্লিয়াস, এই যে কোষের ভিতরে একটা নিউক্লিয়াস দিলাম। নিউক্লিয়াস যেহেতু কোষ, কোষে তো নিউক্লিয়াস থাকবেই, তাহলে কর্নিয়াজেন কোষও নিউক্লিয়াস দিতে হইলো আমারে। তো নিউক্লিয়াস না দিয়ে কি আমি যেতে পারবো? কোষে তো নিউক্লিয়াস থাকবে। কথা হচ্ছে এই কর্নিয়াজেন কোষের কাজ কি? নর্মালি দেখো, নাম দেখে বোঝা যায় এটা এমন একটা কোষ যেটা কর্নিয়া তৈরি করে। কর্নিয়া জেন কোষ বলছে, তার মানে এটা এমন একটা কোষ যেটা কর্নিয়া তৈরি করে। তার মানে লিখে রাখো এদের কাজ কি? কোষের নিঃসৃত রসে, আমি এটা মুছে দিই, কোষের নিঃসৃত রসে নতুন কর্নিয়া সৃষ্টি করে। নতুন কর্নিয়া সৃষ্টি করে। তার মানে কর্নিয়াজনের কোষ কাজ কি বলতো? নাম দেখে বোঝা যাচ্ছে এটা এমন একটা কোষ যেটা কিছু সিক্রেশন করে, কিছু রস সিক্রেশন করে এই কর্নিয়া, উপরের যে কর্নিয়াটা দেখতেছো এই কর্নিয়াটা তৈরি করে। অনেক সময় দেখবা ঘাস ফড়িং কাজ করতে করতে কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে বা কর্নিয়া পুরাতন হয়ে যেতে পারে। যেহেতু কর্নিয়া পুরাতন হয়ে যাচ্ছে, তাহলে নতুন কর্নিয়া ঠিক করতে হবে, নতুন কর্নিয়া আনতে হবে। ঠিক আছে? তো এরা কি করে? কোষগুলো কিছু রস নিঃসরণ করে আর ওই রস দিয়ে কর্নিয়া সৃষ্টি করে। তার মানে এই কর্নিয়াজনের কাজ নাম দেখেই বোঝা যাচ্ছে এটা এমন একটা কোষ যারা কর্নিয়া তৈরি করে, যারা এই যে উপরের যে কর্নিয়াটা দেখতেছো এই কর্নিয়াটা তৈরি করে। আশা করি বুঝতে পারছো কর্নিয়াজেন কোষ কি। ওকে, কর্নিয়াজেন কোষের পর, কর্নিয়াজেন কোষের ঠিক নিচে, এই দেখো কর্নিয়াজেন কোষের ঠিক নিচে, কর্নিয়াজেন কোষের ঠিক নিচে কর্নিয়াজেন কোষের ঠিক নিচে দেখছো, এই দেখো কর্নিয়াজেন কোষের ঠিক নিচে আরেক ধরনের কোষ দেখা যায়। কর্নিয়াজেন কোষের ঠিক নিচে আরেক ধরনের কোষ দেখা যায়। এগুলাকে কি বলে? এগুলাকে কি বলে? এগুলাকে বলে ক্রিস্টালাইন কোন কোষ। এগুলাকে বলে ক্রিস্টালাইন কোন কোষ। আবার বলতেছি, দেখো ঠিক এই কর্নিয়াজেন কোষের নিচে এই অংশটা, এই লাল কালারের অংশটা, এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোন কোষ। আচ্ছা, যেহেতু এটা একটা কোষ, তাহলে এখানে নিউক্লিয়াস থাকবে না? দেখাচ্ছি এখানে আমি আপাতত কয়টা কোষ দেখাচ্ছি। এখানে দুইটা কোষ দেখাচ্ছি, দেখো। তো যেহেতু এটা একটা কোষ, এখানে নিউক্লিয়াস থাকবে না, তাহলে আমি নিউক্লিয়াস দিলাম, কারণ কোষে তো নিউক্লিয়াস থাকবে। এখন কথা হচ্ছে, ভাইয়া এখানে কি তাইলে দুইটা কোষ আঁকছেন? যেহেতু দুইটা নিউক্লিয়াস দিচ্ছেন তাহলে দুইটা কোষ না। আসলে এই ক্রিস্টালাইন কোষ হচ্ছে লম্বা চারটি কোষ, লম্বা চারটি কোষ। লম্বা তো বুঝতেই পারতেছো, দেখো লম্বা, আর চারটি কোষ বলছে। কিন্তু ভাই আপনি তো এখানে দুইটা কোষ দেখালেন। আসলে এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। মানে ধরো এটা ওমাটিডিয়াম না, ওমাটিডিয়ামকে যদি এভাবে এভাবে কাটো, এভাবে যদি এভাবে কাটো, তাহলে লম্বালম্বি কাটার কারণে ক্রিস্টালাইন কোষ তুমি দুইটা দেখবা। পিছনের যে দুইটা আছে, আমি তো সামনের দুইটা দেখতেছি, পিছনেও দুইটা আছে, ওইটা দুইটা দেখা যাচ্ছে না। টোটাল কিন্তু চারটা। অনেকে মনে করবা যে এখানে তবে দুইটা আঁকছেন, ঠিক আছে দুইটা আঁকছি, কারণ এটা লম্বচ্ছেদ। পিছনেও দুইটা কোষ আছে যেটা দেখা যাচ্ছে না, 3D লাগবে, 3D চিত্র লাগবে আমাকে দেখাইতে হইলে। তাহলে কর্নিয়া যে ক্রিস্টালাইন কোন কোষ কয়টা? লম্বা চারটা কোষ মনে রাখতে হবে, এমসিকিউতে আসবে। কিন্তু আমি দেখাইছি দুইটা, লম্বা তো বুঝতেই পারতেছ। এবং এদের কাজ কি? এদের কাজটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এদের কাজ হচ্ছে এরা ক্রিস্টালাইন কোণ তৈরি করে। এরা নিঃসৃত রসে খুবই ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ তৈরি করে। ক্রিস্টালাইন
কোণ তৈরি করে। এখন বলবা ভাই কই ক্রিস্টালাইন কোণ, কোণ দেখান না একটু। দেখাচ্ছি, দেখো এই ক্রিস্টালাইন কোণ কোষগুলা কি তৈরি করে? ক্রিস্টালাইন কোণ তৈরি করে, ক্রিস্টালাইন কোণ তৈরি করে। এই দেখাচ্ছি, দেখো এরা এখন একটা ক্রিস্টালাইন কোণ তৈরি করবে। এই দেখো ঠিক এটার ভিতরেই, ঠিক এটার ভিতরেই এই দেখছো, ঠিক এটার ভিতরেই একটা এরা ক্রিস্টালাইন কোণ তৈরি করলো। তাহলে এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে বলে ক্রিস্টালাইন কোণ। এটাকে কি বলে তোমরা নোট করবা, নোট করবা। আমি বারবার মুছবো, তো নোট করতে হবে এগুলো। আমি মুছবো, তো তোমাদেরকে একটু নোট করতে হবে। এটাকে কি বলে? ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টালাইন কোণ। তার মানে ক্রিস্টালাইন কোণটা আসছে কোত্থেকে? এই ক্রিস্টালাইন কোণ কোষ থেকে, যেটা হচ্ছে লম্বা 4টি কোষ, কাজ হচ্ছে এদের নিঃসৃত রসে ক্রিস্টালাইন কোণ তৈরি করা। দেখো আমি ক্রিস্টালাইন কোণটা তৈরি করে দিলাম, আমি ক্রিস্টালাইন কোণটা কি করে দিলাম? তৈরি করে দিলাম। আচ্ছা, এই ক্রিস্টালাইন কোণের কাজটা কি, বা এই ক্রিস্টালাইন কোণটাও কি একটু লিখো। এই ক্রিস্টালাইন কোণ হচ্ছে, এখানে দুইটা ওয়ার্ড পাচ্ছে, একটা হচ্ছে ক্রিস্টাল। দেখো ক্রিস্টাল, ক্রিস্টাল মানে হচ্ছে একেবারে ক্লিয়ার, স্বচ্ছ, পানির মতো পরিষ্কার। ক্রিস্টাল স্বচ্ছ, একেবারে ক্লিয়ার, এটা মানে হচ্ছে ক্লিয়ার। ক্রিস্টাল, ক্রিস্টাল মানে তোমরা কি বুঝো? ক্রিস্টাল মানে বোঝাচ্ছে একেবারে স্বচ্ছ একটা জিনিস। তার মানে ক্রিস্টালাইন কোণ হচ্ছে একেবারে স্বচ্ছ একটা জিনিস, কারণ এটার ভিতর দিয়ে আলো প্রবেশ করবে, আর আলো প্রবেশ করতে হলে তো স্বচ্ছ হইতে হবে। তো ক্রিস্টাল বা স্বচ্ছ, এটা হচ্ছে কি? ক্রিস্টাল বা স্বচ্ছ। প্লাস এটা দেখতে অনেকটা কি শেপ? অনেকটা দেখতে কোণ আকৃতির, অনেকটা দেখতে কোণ আকৃতির, তার নামটাও কোণ হয়েছে। দেখো তো জিনিসটা একটু কোণের মতো না? একটু দেখতে কোণের মতো না? কোণ আকৃতির, বা তোমাদের বইয়ে যে ওয়ার্ডটা ইউজ করছে সেটা হচ্ছে মোচ আকৃতির, দুইটাই সেম কথা। তাহলে ক্রিস্টালাইন কোণ হচ্ছে এমন একটা অংশ যেটা ক্রিস্টাল মানে স্বচ্ছ, নাম দেখে বোঝা যাচ্ছে। দেখো ক্রিস্টাল, আর কোণ মানে তো কোণ, এটা দেখতে অনেকটা কোণের মতো, তাই এটার নাম হয়েছে ক্রিস্টালাইন কোণ। কিন্তু এটা তো নাম বুঝছো কেন এরকম হয়েছে, কিন্তু এটা কাজ বুঝতে হবে না, কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ক্রিস্টালাইন কোণের কাজটা লিখো, তোমরা এগুলো নোট করো। আমি বারবার মুছবো, কারণ আমার অনেক লেখা লিখতে হবে। কাজ কি? ক্রিস্টালাইন কোণের কাজ কি? ক্রিস্টালাইন কোণের কাজ কি? প্রথমে আসো, এটা যেহেতু স্বচ্ছ, তার মানে বুঝতেই পারতেছ এটার ভিতর দিয়ে আলো যাবে। স্বচ্ছ বিধায় এটার ভিতর দিয়ে আলো যাবে। তবে নর্মালি তুমি দেখো তো, এই একটা উৎস থেকে আলো প্রথমে কোথায় যাবে বলো তো? এই কর্নিয়া দিয়ে প্রবেশ করবে। একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে একটা আলো আসতেছে, এবং আলোটা কর্নিয়া দিয়েই তো আসে। আমি লিখলাম না কর্নিয়াতে মধ্য দিয়ে আলো প্রবেশ করে। তাহলে এই আলোটা কর্নিয়ার মধ্য দিয়ে প্রবেশ করছে, এবং এটা কর্নিয়া থেকে আলোগুলা, কর্নিয়া থেকে এই ক্রিস্টালাইন কোণ কোষে আসবে। এই দেখো কর্নিয়া থেকে আলোগুলা ক্রিস্টালাইন কোণে আসছে, এবং ক্রিস্টালাইন কোণের একটা বিশেষত্ব হচ্ছে এরা আলোকে প্রতিসরিত করতে পারে, মানে প্রতিসরণ করতে পারে। এরা আলোকে প্রতিসরিত করে। নর্মালি দেখো আমরা ফিজিক্সে পড়ছি, এটা হচ্ছে একটা বিভেদ তল, এটা হচ্ছে উলম্ব তল, উলম্ব, এবং তির্যকভাবে যখন আলো এদিক দিয়ে প্রবেশ করে তখন আলোক রশ্মি এভাবে বেঁকে যায়। তাহলে এই বিভেদ তলটা হচ্ছে একটা প্রতিসরিত অংশ, এটা প্রতিসরণ করতেছে। ঠিক এখান থেকে যখন আলোগুলা কর্নিয়ার মধ্য দিয়ে ক্রিস্টালাইন কোণে প্রবেশ করে, ক্রিস্টালাইন কোণ কি করে? আলোকে এভাবে প্রতিসরিত করে। ক্রিস্টালাইন কোণ কি করে? আলোকে প্রতিসরিত করে। তার মানে এর মেইন একটা কাজ হচ্ছে আলোকে প্রতিসরণ করা। তার মানে তুমি লিখো, এখানে লিখো, আমি লিখতেছি, লিখো যে কর্নিয়া থেকে আগত আলোক রশ্মি, কর্নিয়া থেকে আগত আলোক রশ্মিকে প্রতিসরিত করে, আলোক রশ্মিকে প্রতিসরিত করে র্যাবডমে পৌঁছায়, প্রতিসরিত করে র্যাবডমে পৌঁছায়। এই লাইনটা লিখো, এই লাইনটা বুঝতে পারলে হয়ে গেছে। কর্নিয়া থেকে আসতেছে, এটা তো বুঝতেছো। দেখো কর্নিয়া থেকে আলোটা আসছে, এসে কই আসছে? এই ক্রিস্টালাইন কোণে আসছে, এবং ক্রিস্টালাইন কোণ কি করতেছে? আলোটাকে প্রতিসরিত করতেছে। প্রতিসরিত মানে বুঝাচ্ছ তো আলোকে বেঁকে যাওয়া। প্রতিসরণ মানে কি? আলোর বেঁকে যাওয়াকেই প্রতিসরণ বলে। তাহলে এরা আলোগুলাকে বাঁকাই দিবে, এভাবে বাঁকাই দিবে। ধরো এভাবে একটা আলো আসছে, এই আলোগুলোকে এভাবে বাঁকাই দিবে,
এভাবে বাঁকায় একসাথে করবে, আলোগুলোকে এভাবে বাঁকাই দিবে, ঠিক আছে। তো এরা প্রতিসরণ করে এবং প্রতিসরিত করে একটা অঙ্গতে পৌঁছায়। দেখো কর্নিয়া থেকে আসছে এবং পৌঁছাবে কোথায়? র্যাপডম। তোমরা বলতেছো ভাইয়া র্যাপডম কি? এটার পরে আসবে র্যাপডম, তাহলে র্যাপডম কি তখনই বুঝবা। তো নর্মালি এরা কর্নিয়া থেকে আগত আলোক রশ্মিকে কি করে? প্রতিসরিত করে, প্রতিসরিত করে র্যাপডমে পৌঁছায়। র্যাপডম কি দেখবো একটু পরে। তার মানে এদের মেইন কাজ হচ্ছে প্রতিসরিত করা। যেহেতু প্রতিসরিত করতেছে তাই তাদেরকে আমরা বলবো প্রতিসরণশীল অঙ্গ। বইয়ে শুধু এই লাইনটাই পাবা, বইয়ে শুধু এই লাইনটাই পাবা যে প্রতিসরণশীল অঙ্গ। এখন প্রতিসরণশীল অঙ্গ মানে কি? যেটা হচ্ছে কর্নিয়া থেকে আগত আলোক রশ্মিকে প্রতিসরিত করে র্যাপডমে পৌঁছায়। তো যেহেতু এরা আলোক রশ্মিকে প্রতিসরিত করতেছে তাই এদেরকে আমরা প্রতিসরণশীল অঙ্গ বলবো। এবার বুঝছে কেন এদেরকে প্রতিসরণশীল অঙ্গ বলে? কারণ এরা আলোকে কর্নিয়া থেকে আসাটা আলোটাকে এরা প্রতিসরিত করে র্যাপডমে পৌঁছাবে। র্যাপডম কি আমরা দেখবো। তার মানে মেইন কাজ হচ্ছে প্রতিসরণ করা। তার মানে বুঝছো ক্রিস্টালাইন কোরের কাজ কি? এটা নোট করছো, এটা নোট করছো, নোট করছো, কারণ আমাকে এখন মুছতে হবে, জায়গা নেই, আমাকে এখন মুছতে হবে। নোট করছো, ওকে করছো, ঠিক আছে। করলে আমি এটা মুছে দিই। গেল প্রতিসরণশীল অঙ্গ গেল, ওকে। এটা আমি মুছে দিচ্ছি, এই মুছে দিলাম। হ্যাঁ, এবার দেখো এখানে যে ক্রিস্টালাইন কোন কোষ পড়ছিলাম, আবার বলতেছি ক্রিস্টালাইন কোন কোষের কাজ হচ্ছে ক্রিস্টালাইন কোণ তৈরি করা। এই যে পাশে যেটা দেখতেছে এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ এবং ক্রিস্টালাইন কোন কোষের কাজ হচ্ছে ক্রিস্টালাইন তৈরি করা। আচ্ছা, এই ক্রিস্টালাইন কোন কোষের কয়টা কোষ দেখা যাচ্ছে? 2টা। কিন্তু আমি বলছি কয়টাতে কোষ দেখা যাবে? কয়টা কোষ থাকবে? টোটাল 4টা। দেখো ক্রিস্টালাইন কোন কোষ লম্বা 4টা কোষ থাকবে। আচ্ছা, আমি যদি 4টা কোষগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে কীভাবে দেখতে পারবো? ধরো এটা হচ্ছে ওমাটিরিয়াম এবং এই জায়গায় আছে ক্রিস্টালাইন কোন কোষ। এখন তুমি কী করছো? এই জায়গায় লম্বভাবে না কেটে এভাবে প্রস্থচ্ছেদভাবে কাটছো, এভাবে গোল করে কাটছো। খেয়াল করো, এই জায়গায় আছে ক্রিস্টালাইন কোন কোষ, তুমি কি করছো? এই জায়গায় আছে ক্রিস্টালাইন কোন কোষ, তুমি কি করছো? এভাবে লম্বভাবে না কেটে এটাকে এভাবে গোলভাবে কাটছো। গোলভাবে কাটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। তো গোলভাবে কাটলে এই জিনিসটাকে এভাবে দেখা যায়। দেখো এই জিনিসটাকে গোলভাবে যদি তুমি কাটো, এই জিনিসকে এভাবে দেখা যায়। এই দেখো গোলভাবে কাটলে এই জিনিসটাকে এভাবে দেখা যায়। এই এবং টোটাল কোষ কয়টা? 4টা। দেখো আমি 4টা কোষ আঁকতেছি এবং 4টা কোষে কয়টা নিউক্লিয়াস থাকবে? 4টা নিউক্লিয়াস। তাহলে এটা কি? এটা কি বলতো? এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষের ক্রিস্টালাইন কোন কোষ বরাবর প্রস্থচ্ছেদ, বরাবর প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে কি? এভাবে কাটছি, এভাবে কাটছি, গোলভাবে কাটছি। এবং এই দেখো এখন বোঝা যাচ্ছে যে ক্রিস্টালাইন কোন কোষে 4টা কোষ আছে, 1 2 3 4। কিন্তু এভাবে লম্বচ্ছেদ বরাবর যদি দেখো তাহলে শুধু 2টাই দেখবা, আর প্রস্থচ্ছেদ বরাবর দেখলে 4টা দেখবা। আর ঠিক মাঝখানে যে গর্তটা দেখতেছো না, এটা এই যে মাঝখানে যে গর্তটা দেখতেছো এটা কি বলতো? এটা হচ্ছে এটা মানে ক্রিস্টালাইন কোণ। এটা হচ্ছে এটা, এই যে ক্রিস্টালাইন কোণ যেটা তৈরি করছে, এরা কি তৈরি করবে? ক্রিস্টালাইন কোন কোষ কি তৈরি করবে? দেখো নিশ্চিত রয়েছে ক্রিস্টালাইন কোণ তৈরি করবে। এই যে মাঝখানে যে জিনিসটা দেখতেছো এটাই হচ্ছে ক্রিস্টালাইন কোণ, এটাই হচ্ছে ক্রিস্টালাইন কোণ। এই উদ্দীপকটা পরীক্ষায় আসবে, উদ্দীপক এটা, এগুলো উদ্দীপক হিসেবে আসে। তখন তোমরা এই ফিগারগুলো দেখে ভেবা চেকা খেয়ে যাও যে এটা আবার কিসের ফিগার, এটা আবার কিসের ফিগার। তো তোমাকে আমি লিখে দিছি, দেখো এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ বরাবর প্রস্থচ্ছেদ। তখন তোমাকে এটা বুঝতে হবে এটা কিসের ফিগার। তোমরা তখন ভেবা জায়গায় হয়ে যাবা, যখন উদ্দীপক এটা আসবে। আমি দেখছি মনে হয় আজমল স্যারের নতুন এডিশনে এই চিত্রটা নাই, এটা পুরান বইয়ে আছে। সো এই চিত্রগুলো লাগবে, উদ্দীপক ইউজ করবে ইয়ারা টিচাররা। এবং দেখো এটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ, কারণ আমরা জানি 4টা কোষ, তো 4টা কোষ দেখার চেষ্টা করছি প্রস্থচ্ছেদ বরাবর। মজার বিষয় হচ্ছে এটার ঠিক বাহিরে এরকম একটা আবরণ থাকে, এটার বাহিরে এভাবে একটা আবরণ থাকে, এটার বাহিরে এরকম একটা কি থাকে? আবরণ থাকে। কিসের বাইরে? ক্রিস্টালাইন কোন কোষের বাইরে। ক্রিস্টালাইন কোন কোষের বাইরে এরকম আবরণকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণ। আইরিশ রঞ্জক আবরণ। আবার বলতেছি
ক্রিস্টালাইন কোন কোষের বাহিরে চারিদিকে, ক্রিস্টালাইন কোন কোষের চারিদিকে একটা আবরণ থাকে, এটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণ। ক্রিস্টালাইন কোন কোষের চারিদিকে এরকম একটা আবরণ থাকে, এটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণ। এখন আমরা এখানে দেখব আইরিশ রঞ্জক আবরণ কীরকম। এই ফিগারটা বুঝছো, এটা উদ্দীপকে দিবে, উদ্দীপকে দিলে তোমাকে বুঝতে হবে এটা কিসের ফিগার। তাহলে এটা কিসের ফিগার? একটা ওমাটেরিয়ামের ক্রিস্টালাইন কোন কোষ বরাবর প্রস্থচ্ছেদ, এটা বুঝতে হবে। এবার দেখো এটার বাইরে একটা কি আছে, আবরণ আছে। কার? ক্রিস্টালাইন কোন কোষের বাইরে। এটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ। দেখি আমরা আইরিশ রঞ্জক আবরণ কোনটা, দেখি আমরা আইরিশ রঞ্জক আবরণ কোনটা। এখানে দেখি, দেখো ঠিক ঠিক এদিকে, ঠিক এটার বাহিরে এরকম একটা, ঠিক এটার বাহিরে এরকম একটা আবরণ থাকবে, ঠিক এটার বাহিরে এরকম একটা আবরণ থাকবে। এরকম একটা আবরণ থাকবে, দেখবা। এটা একটু কালো করে দাও, এই জিনিসটাকে একটু কালো করে দাও, এই জিনিসটাকে একটু কালো করে। এই জিনিসটা কি বলতো, এই যে এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, ভালো করে খেয়াল করে দেখো। এই জিনিসটা হচ্ছে ক্রিস্টালাইন, লাল কালারের জিনিসটা, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। ঠিক ক্রিস্টালাইন কোন কোষের বাইরে একটা রঞ্জক আবরণ থাকে, রঞ্জক আবরণটা একটা কালো পর্দা দিয়ে ঢাকা থাকে। এই রঞ্জক আবরণ কালো কালারের, এই রঞ্জক আবরণ কালো কালারের। এইটা কালো করতে করতে দিন যাবে, চলে যাবে। এই কালো কালারের একটা রঙ, এটাকেই বলা হয়, এটাকেই বলা হয় আইরিশ রঞ্জক আবরণ, এটাকেই বলা হয় আইরিশ রঞ্জক আবরণ। এখন তুমি আমাকে দেখে বলো, আইরিশ রঞ্জক আবরণটা কাকে ঢেকে রাখতেছে? ক্রিস্টালাইন কোন কোষকে। আবার ভালো করে খেয়াল করো, এটা দেখছো, এটা কি লাল কালার, এটা কি ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে আইরিশ রঞ্জক আবরণটা কাকে ঘিরে রাখতেছে? ক্রিস্টালাইন কোন কোষকে। এখন এই আইরিশ রঞ্জক আবরণটা মনে রাখবা, এটা অনেকটা কালো পর্দা দিয়ে থাকে, ঢাকা থাকে, এটা কালো পর্দা দিয়ে ঢাকা থাকে। এই আইরিশ রঞ্জক আবরণটা কালো পর্দা, মানে দেখতে অনেকটা কালো টাইপসের, কারণ এটা কালো পর্দা দিয়ে ঢাকা থাকে। আইরিশ রঞ্জক আবরণটা কালো পর্দা দিয়ে ঢাকা থাকে। তো এই জন্য আমি একটু কালো করে দিছি, দেখছো, একটু কালো করে দিছি, মনে রাখবে এটা কালোই, কালো পর্দা দিয়ে ঢাকা থাকে। এখন এই আইরিশ রঞ্জক আবরণ কাজটা কি, বা এটা কাকে ঢেকে রাখতেছে, সেটা হচ্ছে এটা ক্রিস্টালাইন কোন কোষকে ঢেকে রাখতেছে, ক্রিস্টালাইন কোন কোষকে ঢেকে রাখতেছে। দেখতেছো না, এই যে ক্রিস্টালাইন কোন কোষকে ঢেকে রাখছে। এবার এই পর্দাটার একটা বিশেষত্ব আছে, এই পর্দাটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই পর্দাটা তীব্র আলোতে প্রসারিত হয় আর মৃদু আলোতে সংকুচিত হয়। দেখো এই পর্দার একটা বিশেষত্ব আছে, এই পর্দার একটা বিশেষত্ব আছে। দেখো এখানে জিনিসটা শিখে ফেলবা, এখানেই শিখে ফেলবা জিনিসগুলা, কাজ সহ শিখতে হবে, বিভিন্ন অংশ সহ কাজগুলো শিখতে হবে। এই আইরিশ রঞ্জক আবরণটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে তীব্র আলোতে এটা প্রসারিত হয় এবং মৃদু আলোতে সংকুচিত হয়। এখন দেখো, এখন তোমাকে জিজ্ঞেস করতে, ভাই এটা কি প্রসারিত অবস্থায় আছে না সংকুচিত অবস্থায় আছে? এখন যেটা দেখতেছো এটা প্রসারিত অবস্থায় আছে, এবং প্রসারিত অবস্থায় থাকার কারণে এটা কর্নিয়া জনকের কোষকে সম্পূর্ণভাবে ঢেকে রাখতেছে। তার মানে লেখো প্রসারিত হওয়ায়, তীব্র আলোতে এটা প্রসারিত হয়। দেখো এটা এখন প্রসারিত অবস্থায় আছে, তো প্রসারিত অবস্থায় থাকাতে এটা ক্রিস্টালাইন কোন কোষ এবং কর্নিয়া জনকের কোষকে পুরোপুরি ঢেকে ফেলছে না। দেখো তো এটা প্রসারিত অবস্থায় আছে, প্রসারিত অবস্থায় থাকার কারণে এটা ক্রিস্টালাইন কোন কোষকে এবং উপরের যে কর্নিয়াজেন কোষ আছে, কর্নিয়াজেন কোষ এবং ক্রিস্টালাইন কোন কোষকে পুরোপুরি ঢেকে রাখছে না। তার মানে এখানে লিখতে পারো যে প্রসারিত অবস্থায় থাকাতে এটা কর্নিয়াজেন কোষ,
কর্নিয়াজেন ও ক্রিস্টালাইন কোন কোষকে পুরোপুরি ঢেকে রাখে, তার মানে বুঝতেই পারতেছো, তুমি ফিগারটার দিকে তাকাও তো, এটাই হচ্ছে আইরিশ সংযোগ আবরণ। এটা এখন প্রসারিত অবস্থায় আছে, তো পুরাটা যেহেতু প্রসারিত অবস্থা আছে, এখন পুরা জিনিসটা কর্নিয়াজেন কোষকেও ঢেকে রাখছে, এই ক্রিস্টালাইন কোন কোষকেও ঢেকে রাখছে। এটা হচ্ছে কর্নিয়াজেন কোষ, এটাকেও ঢেকে রাখছে, এই ক্রিস্টালাইন কোন কোষকেও ঢেকে রাখছে। এটাই বলছি প্রসারিত অবস্থায়। এখন বলতে পারো ভাই এটা কেন হয়, এটা তীব্র আলোতেই বা কেন প্রসারিত হচ্ছে? সেটা হচ্ছে দেখো, এটা যদি প্রসারিত অবস্থায় না থাকতো, বা এটা যদি কর্নিয়াজেন কোষ এবং এই ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে না রাখতো, তাহলে বাইরে থেকে অনেকগুলা আলো, তীব্র আলোগুলো ভিতরে প্রবেশ করে এই সেলগুলোকে নষ্ট করে ফেলতো। তোমরা জানো যে প্রখর সূর্যের আলোতে অনেক সময় আমরা যখন বাইরে হাঁটি, প্রখর সূর্যের আলোতে আমাদের চোখ সূর্যের দিকে তখন তাকাইতে পারবে না, চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে ওই যে প্রখর আলোটা আমাদের চোখে ডাইরেক্টলি প্রবেশ করতেছে না, আমাদের চোখ বাধা দিচ্ছে, এই যে ঢেকে রেখে আমাদের চোখ বাধা দিচ্ছে উজ্জ্বল আলোতে, প্রখর সূর্যের আলো। তো ওই যখন প্রখর সূর্যের আলো থাকে, প্রখর সূর্যের বা তীব্র আলো থাকে, তখন এটা প্রসারিত হয়ে যায় এবং ঢেকে রাখে, যার কারণে ওই প্রখর সূর্যের আলো এখানে এসে এই সেলগুলোকে নষ্ট করে না দেয়। কর্নিয়াজেন কোষকে যদি নষ্ট করে দেয় তাহলে কর্নিয়া তৈরি হবে না, ক্রিস্টালাইন কোন কোষকে যদি নষ্ট করে দেয় তাহলে ক্রিস্টালাইন কোন তৈরি হবে না, আলটিমেটলি তার ও মাটেরিয়ামই নষ্ট হয়ে যাবে, তো সে দেখার কাজ করতে পারবে না। দ্যাটস ওয়াই এই ঘটনাটা ঘটে। এবার আসো, মৃদু আলোতে সংকুচিত হয়ে যায়। এখন সংকুচিত হয়ে যাওয়া মানে কি? মৃদু আলো মানে যখন আলো থাকে না, তেমন ধরো বিকালের দিকে তেমন আলো থাকে না, মৃদু আলো আস্তে আস্তে প্রায় সন্ধ্যার মতো অবস্থা, তখন এগুলা সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে যায় মানে এভাবে শর্ট হয়ে যাবে, এই দেখছো সংকুচিত হয়ে গেছে, দেখছো শর্ট হয়ে গেছে, দেখছো অনেকটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো শর্ট হয়ে যাওয়ার কারণে এই যে কম আলোগুলো আছে, কম আলোগুলো তখন এখানে প্রবেশ করতে পারবে, আর কম আলোগুলো কোনো সমস্যা করবে না। মৃদু আলোতেও তো দেখতে হবে আমাদেরকে, মৃদু আলোতে দেখতে হবে, ঘাসফড়িংকে মৃদু আলোতে দেখতে হবে না, যখন আলো তেমন থাকে না, তাই আলো তো প্রবেশ করতেই হবে, আলো তাহলে প্রবেশ করতেই হবে, এবং তখন এটা ঢেকে সংকুচিত থাকে বিধায় এদিক দিয়ে আলো প্রবেশ করতে পারে। তাই আমি বলতে চাচ্ছি, এই আইরিশ আন্দোলন একটা বিষয়ত্ব আছে, এটা তীব্র আলোতে প্রসারিত হয়ে কর্নিয়াজেন ও ক্রিস্টালাইন কোষকে পুরোপুরি ঢেকে রাখে। কেন ঢেকে রাখে? কারণ তীব্র আলো তো তীব্র, ওটা যদি সরাসরি প্রবেশ করে তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, আর মৃদু আলোতে সংকুচিত হয়ে যাবে, এভাবে শর্ট হয়ে যায়। কারণ কি? কারণ মৃদু আলো তো কম আলো, এগুলো তো প্রবেশ করতেই হবে, তাই মৃদু আলো এখানে প্রবেশ করবে, কোনো সমস্যা করবে না। এটা হচ্ছে বেসিক, এগুলো মুখস্থের কিছু নেই, দেখছো এগুলো তুমি লজিক দিয়ে মাথা কাটিতে পারবা। ওকে, তাহলে এটা আমি একটু আবার লম্বা করে দিই। ঠিক আছে, একটু কালো করে দিবা আর না। ওকে, আইরিশ সংযোগ আবরণ গেল। আইরিশ সংযোগ আবরণের, এগুলো নোট করছো তো না? আইরিশ সংযোগ আবরণের যে পরের অংশটা, ঠিক ক্রিস্টালাইন কোন কোষ থেকে নিচে, ঠিক ক্রিস্টালাইন কোন কোষের নিচে এভাবে একটা লম্বা অংশ পাওয়া যায়। ঠিক ক্রিস্টালাইন কোন কোষের নিচে এরকম একটা লম্বা অংশ পাওয়া যায়। ঠিক ক্রিস্টালাইন কোন কোষের নিচে বা ঠিক ক্রিস্টালাইন কোণের নিচে, ঠিক ক্রিস্টালাইন কোণের নিচে এরকম একটা লম্বা অংশ পাওয়া যায়। ঠিক ক্রিস্টালাইন কোণের নিচে এরকম একটা লম্বা অংশ পাওয়া যায়, আর এই লম্বা অংশটাকে বলা হয় র্যাবডম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই র্যাবডম সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অনেকটা র্যাবডমটা দেখতে অনেকটা কি রকম, লম্বা দণ্ডের মতো। কিসের মতো দেখতে? বা রডের মতো দেখতে। কিসের মতো? লম্বা দণ্ডের মতো বা রডের মতো। কিসের মতো দেখতে? রডের মতো। এটা ক্রিস্টালাইন কোন কোষের ঠিক নিচে থাকে, এটাকেই বলা হয় র্যাবডম। এখন র্যাবডম সম্পর্কে জানাটা একটু গুরুত্বপূর্ণ, এটা কাজ সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত এই র্যাবডমটা কি করে? প্রথমত র্যাবডমটা ক্রিস্টালাইন কোণ থেকে আলো গ্রহণ করে। হ্যাঁ, এরা কি করে? আলো গ্রহণ করে। প্রথমত হচ্ছে এরা প্রথমত যে কাজটা করে, এরা আলো গ্রহণ করে। তোমরা দেখো তো, আমি জিনিসটা আবার বোঝাচ্ছি। প্রথমে এখান থেকে উৎস থেকে আলোটা কর্নিয়া দিয়ে আসছে, খেয়াল করো, উৎস থেকে আলোটা কর্নিয়ার ভিতর দিয়ে এসে তারপর ক্রিস্টালাইন কোন কোষে প্রতিসরিত হয়েছে। আমি একটু আগে বলছিলাম না, ক্রিস্টালাইন কোণে কি হয়? প্রতিসরিত হয়। কর্নিয়া থেকে আলোটা কর্নিয়ার ভিতর দিয়ে গিয়ে ক্রিস্টালাইন কোণে প্রতিসরিত হয়েছে।
এখন দেখো এই যে আলোটা এখানে প্রতিসরিত হয়েছে, এখন প্রতিসরিত হয়ে কই যাবে? পথ তো একটাই, সেটা হচ্ছে র্যাবডম। তাহলে ফাইনালি আলোটা র্যাবডমে পৌঁছেছে। তাহলে ক্রিস্টালাইন কোণ থেকে আলোটা প্রতিসরিত হয়ে কোথায় পৌঁছেছে? র্যাবডমে পৌঁছেছে। পথটা দিক বুঝতে পারছো? আলো যাওয়ার পথটা বুঝতে পারছো? আলোটা কর্নিয়াতে প্রবেশ করে, কর্নিয়া থেকে ক্রিস্টালাইন কোণ কোষে প্রতিসরিত হয়, ক্রিস্টালাইন কোণ কোষে প্রতিসরিত হয়ে এটা র্যাবডমে প্রবেশ করে, আর ফাইনালি র্যাবডম আলোটা গ্রহণ করছে। এবং এটা আরেকটা কাজ হচ্ছে, আলো গ্রহণ করার পর এটা প্রতিবিম্ব গঠন করে, প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে র্যাবডমের কাজ দুইটা, আলো গ্রহণ করা, প্রতিসরিত রশ্মি গ্রহণ করা, এবং এখানে একটা বিম্ব সৃষ্টি করা। কারণ তোমরা জানো ঘাসফড়িং দেখার জন্য লাগবে প্রতিবিম্ব। আমরা আয়নায় আমাদের নিজেদের প্রতিবিম্ব দেখি, এবং আমরা চোখে প্রতিবিম্ব দেখি। আমাদের চোখের প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয় দেখি বলো তো, কে বলতে পারবা? আমাদের চোখের প্রতিবিম্ব কমেন্টে বলো। আমাদের চোখের প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়? কমেন্টে বলো। আমাদের চোখের প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়? কমেন্টে বলো। ঘাসফড়িংয়ের প্রতিবিম্ব র্যাবডমে সৃষ্টি হয়, এটা পরীক্ষায় এমসিকিউতে আসবে। ঘাসফড়িংয়ের প্রতিবিম্ব র্যাবডমে সৃষ্টি হয়, আর আমাদের প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয় দেখি বলো। আমাদের প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়? আমাদের প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়? আজকে এখানে শিখে যাবা, আর বই বাসে পড়তে হবে না, কারণ এখানে আমি বিভিন্ন অংশ সহ কাজও বলে দিচ্ছি। তোমরা যখন পড়বা তখন তোমরা কাজ না পড়লে সমস্যা হবে। আমি বলতেছি তুমি যদি এগুলো কাজ না পড়ো তাহলে তুমি সমস্যা ফেস করবা। কোথায়? দর্শন কৌশলে। দর্শন কৌশলে তুমি সমস্যা ফেস করবা। দর্শন কৌশল বুঝতে হলে এই অংশগুলোর কাজ বুঝতে হবে, কারণ দর্শন কৌশলটা তো এখানেই হবে। দর্শন কোথায় হবে? ওমাটিডিয়ামেতে হবে, তাই না? তো ওমাটিডিয়াম যদি ভালোভাবে না বুঝো, বিভিন্ন অংশগুলো কাজ না বুঝো, তাহলে তুমি দর্শন কৌশল কীভাবে বুঝবা? তাই ওমাটিডিয়ামের পুরো ফিগারটা তো আঁকা শিখবাই, বিভিন্ন অংশগুলো আঁকা তো শিখবা, বিভিন্ন অঙ্কগুলো আঁকা শেখার সাথে সাথে কাজও পড়বা, এবং পরীক্ষায় এই পুরো ওমাটিডিয়ামটা আঁকতে বলবে এবং বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলবে যে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। কাজ হয়তো নাও বলতে পারে, এগুলো বিভিন্ন অংশের কাজ নাও বলতে পারে, কিন্তু কাজটা জানতে হবে ফর হোয়াট? ফর দর্শন কৌশল, ফর দর্শন কৌশল। তাই তুমি বিভিন্ন অংশের কাজগুলো জানতে হবে। বুঝা গেছে? হ্যাঁ, তোমরা বলতেছো রেটিনাতে। আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হয় রেটিনাতে। গুড। আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হয় রেটিনাতে, আর ঘাসফড়িংয়ের প্রতিবিম্ব সৃষ্টি হয় র্যাবডমে। ওদের রেটিনা, আমাদের যেটা রেটিনা, ওদের সেটা র্যাবডম। বুঝা গেছে? আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হয় রেটিনাতে, ওদের প্রতিবিম্ব সৃষ্টি হয় র্যাবডমে। এমসিকিউতে আসলে পারবা, আমাদেরটা বললে আমাদেরটাও পারবা, ঘাসফড়িংয়েরটা বললে ঘাসফড়িংয়েরটাও পারবা। তাহলে র্যাবডম বুঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট না র্যাবডম? কারণ এই জায়গায় প্রতিবিম্ব সৃষ্টি হবে, তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, মজার বিষয় হচ্ছে এই র্যাবডমটা কিছু কোষ থেকে সৃষ্টি হয়। এই র্যাবডমটা কিছু কোষ থেকে সৃষ্টি হয়। দেখো, এই জায়গা থেকে একটা কোষ বাইর হবে, এই জায়গা থেকে একটা কোষ বাইর হবে, ঠিক এই জায়গা থেকেও আরেকটা কোষ বাইর হবে। দেখছো, দুইটা কোষ আপাতত এখানে দুইটা কোষ দেখো, এবং এই কোষগুলোকে কি বলে জানো? আমি র্যাবডমটা মুছে দিচ্ছি, আমি র্যাবডমটা এখানে মুছে দিচ্ছি, তোমরা এদিকে একটু চিহ্নিত করে লেখো। এটা হচ্ছে কি? র্যাবডম। এই জায়গায় একটু চিহ্নিত করে দাও। এগুলো লিখছো তো, লিখা তো দরকার, না লিখলে ক্লাস করে লাভ কি? এটা হচ্ছে রেটিনুলার কোষ। এটা হচ্ছে কি? রেটিনুলার কোষ। যেহেতু এটা কোষ, তাহলে এটার নিউক্লিয়াস থাকবে, এবং এটার নিউক্লিয়াসগুলা এই উপরের দিকে ক্রিস্টালাইন কোণের দিকে থাকে। এটার নিউক্লিয়াসগুলা ক্রিস্টালাইন কোণের দিকে থাকে। বারবার বলতেছি কোষ মানে নিউক্লিয়াস থাকবেই, তাই এর নিউক্লিয়াসগুলা ক্রিস্টালাইন কোণের দিকে থাকে, মাঝখানে থাকে না, ক্রিস্টালাইন কোণের দিকে থাকে। এখন এটাকে বলা হয় রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ মনে রাখতে হবে। রেটিনুলার কোষ কয়টা ভাইয়া? ভাইয়া আপনি তো আঁকছেন দুইটা, এখানে আমি এখানে মোটামুটি দুইটা রেটিনুলার কোষ দেখতেছি, তোমরা নিশ্চয় এখানে দুইটা, কিন্তু এটা তো একটা লম্বচ্ছেদ, মানে এভাবে কাটলে এটা লম্বচ্ছেদে তুমি দুইটা দেখবা, কিন্তু বাস্তবে এর আশেপাশে আরও রেটিনুলার কোষ থাকে। তাহলে কয়টা থাকে? 7
অথবা 8টি, যে কোনো একটাই হবে। 7 অথবা 8টি কোষ থাকে। রেটিকুলার কোষ কয়টি? 7 অথবা 8টি। এটা এমসিকিউতে আসবে। রেটিকুলার কোষ কয়টি? 7টি অথবা 8টি, দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে অ্যান্সার। 7টি অথবা 8টি, 7টি অথবা 8টি। কিন্তু ভাইয়া এখানে কয়টা দেখেছেন? ভাইয়া এখানে দুইটা রেখেছি, কারণ এটা লম্বচ্ছেদ। প্রস্থচ্ছেদ দেখাবো। এটা হচ্ছে কি লম্বচ্ছেদ, মানে লম্বি কাটলে তুমি দুইটা দেখবা, বাকিগুলো দেখবা না। কিন্তু তুমি যদি এইভাবে প্রস্থচ্ছেদ কাটো, মানে গোল করে কাটো, তাহলে তুমি 7টাই দেখবা, 8টাই দেখবা। আমি দেখাবো। প্রস্থচ্ছেদ বরাবর কাটলে তুমি যে 7টা দেখবা, 8টা দেখবা, এটাও আমি দেখাবো। ঠিক আছে? আপাতত লম্বচ্ছেদ বরাবর কয়টা দেখা যাচ্ছে? 2টা। প্রস্থচ্ছেদ বরাবর গোলভাবে কাটলে 7টা অথবা 8টা তুমি দেখবা, এটা মনে রাখবা। এবং এটার কাজ তো বুঝতেই পারতেছ, এটার কাজ হচ্ছে র্যাবডম সৃষ্টি করা। এটার কাজ হচ্ছে র্যাবডম সৃষ্টি করা। তো তুমি দেখতেই পাচ্ছ এই দুইটার পাশেই হচ্ছে র্যাবডম। তাহলে র্যাবডমটা তৈরি করছে কে? র্যাবডমটা তৈরি করছে রেটিকুলার কোষ। কর্নিয়াজেন কোষ তৈরি করছে কর্নিয়া। ক্রিস্টালাইন কোন কোষ তৈরি করছে? ক্রিস্টালাইন কোন। তেমনি রেটিকুলার কোষ তৈরি করছে র্যাবডম। আবার বলতেছি, কর্নিয়াজেন কোষ তৈরি করছে কর্নিয়া। ক্রিস্টালাইন কোন কোষ তৈরি করছে? ক্রিস্টালাইন কোন। তেমনি রেটিকুলার কোষ তৈরি করছে র্যাবডম। এই যে র্যাবডম যেটা দেখতেছি, এটা তৈরি করছে কে? রেটিকুলার কোষ। আর রেটিকুলার কোষ কয়টা? 7 থেকে 8টা। কিন্তু লম্বচ্ছেদে কয়টা দেখা যায়? 2টা। চলো একটু প্রস্থচ্ছেদ এভাবে কাটি। রেটিকুলার কোষ বরাবর এভাবে প্রস্থচ্ছেদে কাটি, দেখি 7 থেকে 8টা পাই কিনা। একটু দেখি 7 থেকে 8টা পাই কিনা। দেখো লম্বচ্ছেদ বরাবর কাটবো, সরি এইভাবে গোল করে কাটবো প্রস্থচ্ছেদ। রেটিকুলার কোষটাকে কাটবো। ঠিক আছে? রেটিকুলার কোষটাকে কাটবো। ঠিক আছে? কোষ কয়টা? 7 থেকে অথবা 8টা। তা আমি দিই, কয়টা দিই? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, 7টা কোষ। দেখছ? এবার এগুলোতে একটা একটা নিউক্লিয়াস দাও। কিভাবে কাটছি দেখছো? গোল করে কাটছি না? গোল করে কাটছি না? গোল করে কাটছি না? তার মানে এখানে নিচে লিখো, এটা হচ্ছে কি? রেটিকুলার কোষ বরাবর প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ গোলভাবে কাটছি। এটারে এবার লম্বাভাবে না কাটি, গোলভাবে কাটছি। কাকে কাটছি? রেটিকুলার কোষকে। দেখো 7টা দেখা যাচ্ছে কিনা? 7টা দেখা যাচ্ছে কিনা? 1 2 3 4 5 6 7টা কোষ। দেখছ? আর ভিতরে এই যে কালো করে যেটা দেখতেছ, ভিতরে এই যে কালো করে যেটা দেখতেছ, এটাকে কি বলে? এটাই হচ্ছে র্যাবডম। এই যে র্যাবডম, এটাই হচ্ছে র্যাবডম। এটাই হচ্ছে র্যাবডম। আর এগুলো হচ্ছে কি? রেটিকুলার কোষ। এই 7টা যে কোষ, এগুলো রেটিকুলার কোষ। মজার বিষয় হচ্ছে, ক্রিস্টালাইন কোন কোষের মতো এটার চারিদিকেও আবরণ থাকে। ক্রিস্টালাইন কোন কোষের মতো এটার চারিদিকেও এভাবে আবরণ থাকে। ক্রিস্টালাইন কোষের মতো এটার চারদিকেও এভাবে আবরণ থাকে। ক্রিস্টালাইন কোন কোষের মতো এটার চারদিকেও এভাবে আবরণ থাকে। এটা উদ্দীপকে আসবে, এটা উদ্দীপকে আসবে। বলবে এটা কিসের চিত্র? এটা হচ্ছে রেটিকুলার কোষ বরাবর ওমাটিডিয়ামের প্রস্থচ্ছেদ। রেটিকুলার কোষ বরাবর ওমাটিডিয়ামের প্রস্থচ্ছেদ, এগুলো হচ্ছে রেটিকুলার কোষ। আর মাঝখানে এটা হচ্ছে র্যাবডম। আর চারিদিকে এই আবরণটা যেটা দেখতেছি, এইটা কি? এই আবরণটা কি? এই আবরণটাকে বলা হয় রেটিনুলার শীথ। রেটিনুলার শীথ বা রেটিনুলার আবরণ। এটাও এটার মতো। এই যে কালো করে দেখছো, এটাকে আমরা কি বলছি? আইরিশ রঞ্জক আবরণ বলছি না? এটাকে আমরা কি বলছি? আইরিশ রঞ্জক আবরণ। ঠিক সেম, রেটিনুলার শীথ এরকম রঞ্জক আবরণ, কালো পর্দা বিশিষ্ট। বুঝতে পারছো? তাহলে আমি এখানে একটু দেখাইতে হবে না? চলো এই জায়গায় আমি দেখাই। এটা বুঝতে পারছো? তাহলে এটা কি? এটা কি? এটা হচ্ছে রেটিকুলার শীথ, মানে আবরণ। এখানেও দেখাইতে হবে না এটা? চলো আমরা এখানে দেখাই। ফিগারটা বুঝতে পারছো? এটি উদ্দীপকে আসবে। ওকে, এখন দেখো, এই দেখো, ঠিক ঠিক রেটিনুলার কোষের বাইরে একটা আবরণ থাকবে। ঠিক রেটিনুলার কোষের বাইরে একটা আবরণ থাকবে। এটাই হচ্ছে রেটিনুলার শীথ। দেখো আমি একটা দেখাচ্ছি। এই দেখছো একটা আবরণ, এই একটা আবরণ, এটাই হচ্ছে রেটিনুলার শীথ। এগুলো কালো করে দিবা, কারণ এগুলো কালো পর্দা বিশিষ্ট।
এগুলো কি করে দিবা, কালো করে দিবা। এগুলো হচ্ছে কালো পর্দা বিশিষ্ট। তাহলে এটাই হচ্ছে কি রেটিনুলার শীথ, অবশ্যই কালো পর্দা বিশিষ্ট, রঞ্জক আবরণ তবে কালো পর্দা বিশিষ্ট। তাহলে এই রেটিনুলার শীথও কি হতে পারে, সংকুচিত হইতে পারে, প্রসারিত হতে পারে, একেবারে সেম টু সেম কপি টু আইরিশ রঞ্জক আবরণ। মনে রাখবা রেটিনুলার শীথ এবং আইরিশ রঞ্জক আবরণ পুরাই কপি। মানে হচ্ছে এই আইরিশ রঞ্জক আবরণ কাকে আবৃত করে রাখছিল, কর্নিয়াজেন কোষ এবং ক্রিস্টালাইন কোন কোষকে ঢেকে রাখছিল। আর রেটিনুলার শীথ কাকে ঢেকে রাখতেছে, রেটিনুলার কোষকে ঢেকে রাখতেছে, রেটিনুলার কোষ এবং র্যাবডমকে ঘিরে রাখতেছে। তো আইরিশ রঞ্জক আবরণটাও সংকুচিত হইতে পারতো, প্রসারিত হইতে পারতো না। এই রেটিনুলার শীথও কি হতে পারে, তীব্র আলোতে, এটাও তীব্র আলোতে প্রসারিত হয়, একদম সেম টু সেম আইরিশ রঞ্জক আবরণ, তীব্র আলোতে প্রসারিত হয় আর মৃদু আলোতে সংকুচিত হয়। মৃদু আলোতে সেম টু সেম কিসের মতো, সেম টু সেম আইরিশ রঞ্জক আবরণের মতো। দেখো আপাতত এটা কি অবস্থায় আছে, প্রসারিত অবস্থায় আছে, যার কারণে এটা রেটিনুলার কোষ এবং র্যাবডমকে ঘিরে রাখছে। যদি এটা সংকুচিত হয়ে যায় তাহলে এভাবে মুছে দিবা। এই দেখো সংকুচিত হয়ে যাওয়া মানে কি, এভাবে সংকুচিত হয়ে গেছে, তাহলে একটা গ্যাপ সৃষ্টি হবে, তখন আলোগুলা রেটিনুলার কোষে প্রবেশ করতে পারবে, র্যাবডমে প্রবেশ করতে পারবে। এই যে দেখো সংকুচিত হয়ে গেছে, যখন মৃদু আলো, কম আলো থাকবে তখন এটা সংকুচিত হয়ে যাবে, তখন আলোগুলো এখানে প্রবেশ করতে পারবে। আর যখন তীব্র আলো থাকবে তখন প্রসারিত থাকবে, মানে এই দেখো প্রসারিত থাকবে, তখন আলো আর প্রবেশ করতে পারবে না। মজার বিষয় হচ্ছে এই রেটিনুলার শীটটা একটা ওমাটিডিয়ামকে আরেকটা ওমাটিডিয়াম থেকে পৃথক রাখে। দেখো এটা পুরাটাই একটা ওমাটিডিয়াম, এটা পুরাটা একটা ওমাটিডিয়াম, এটার পাশে তো আরও ওমাটিডিয়াম আছে। তোমরা জানো না ঘাসফড়িংয়ের বডি পুঞ্জাক্ষিতে টোটাল 2000টা ওমাটিডিয়াম আছে। আমি তো জাস্ট এখানে একটা ওমাটিডিয়াম দেখাইছি, এর পাশে তো আরেকটা ওমাটিডিয়াম আছে, এর পাশে আরও একটা আছে। এই যে দুই ওমাটিডিয়ামের মধ্যে একটা পার্থক্য বা দুই ওমাটিডিয়াম যে পৃথক আছে, এই রেটিনুলার শীতের কারণে দুইটা ওমাটিডিয়াম পৃথক অবস্থায় থাকে। তাহলে দেখো এখানে এটি পার্শ্ববর্তী ওমাটিডিয়ামকে, পার্শ্ববর্তী ওমাটিডিয়ামকে পৃথক রাখে, পার্শ্ববর্তী ওমাটিডিয়ামকে পৃথক রাখে। মানে এটা একটা ওমাটিডিয়াম, এটা থাকার কারণে এর পাশের আরেকটা ওমাটিডিয়াম আলাদা অবস্থায় থাকে, পৃথক থাকে, আলাদা আলাদা করে থাকে। এটা পুরোপুরি কভার করার কারণে, এটা পুরোপুরি কভার করার কারণে, বুঝা গেছে? এটাই হচ্ছে রেটিনুলার শীথ, একদম সেম টু সেম আইরিশ রঞ্জক আবরণ। আচ্ছা এখন কথা হচ্ছে রেটিনুলার শীথ গেল, সব কিছু গেল, এই জিনিসগুলো একটা ভিত্তি পর্দার উপর যুক্ত থাকে। এই জিনিসগুলো একটা ভিত্তি পর্দার উপর যুক্ত থাকে, মানে এত বড় একটা জিনিস যদি বেসও না থাকে, ভিত্তি না থাকে, তাহলে এগুলো দাঁড়াবে কীভাবে? এটা পিলারটা জন্য একটা বেস লাগে, একটা ভিত্তি লাগে। এত বড় একটা এতগুলো জিনিস যদি একটা বেসের উপর না থাকে তাহলে এগুলো থাকবে কীভাবে? ভিত্তি পর্দা, এটাকে কী বলে? ভিত্তিপর্দা। ভিত্তিপর্দার কাজই কি? ভিত্তিপর্দার কাজই হচ্ছে ওমাটিডিয়ামকে ধারণ করা, ভিত্তিপর্দার কাজই হচ্ছে ওমাটিডিয়ামকে ধারণ করা। এবং ঠিক দেখো এই জায়গা থেকে কতগুলা শাখা বেরিয়েছে, খেয়াল করছো? এই জায়গা থেকে, কোন জায়গা? রেটিনুলার কোষ থেকে। এগুলো এটা কি লাল কালারের, এটা কি রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ থেকে কিছু শাখা বেরিয়েছে, এই শাখাগুলোকে কি বলে? স্নায়ুতন্ত্র। এই শাখাগুলোকে কি বলে? স্নায়ুতন্ত্র। রেটিনুলার কোষ থেকে কিছু শাখা বেরিয়েছে এরকম, এগুলোকে বলা হয় স্নায়ুতন্ত্র। এবং স্নায়ুতন্ত্রগুলো যুক্ত থাকে অপটিক স্নায়ুর সাথে। স্নায়ুতন্ত্রগুলো যুক্ত থাকে অপটিক স্নায়ুর সাথে। অপটিক স্নায়ু মানে কি? আমাদের মস্তিষ্ক মস্তিষ্কের যে স্নায়ুটা থাকে, অপটিক মানে হচ্ছে দর্শনের কাজ। কারণ তোমরা জানো যে র্যাবডমে একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে, এবং প্রতিবিম্বটা র্যাবডমে থাকলে হবে না, এটা এই স্নায়ুতন্ত্র দিয়ে অপটিক স্নায়ুতে প্রবেশ করতে হবে, মস্তিষ্কের অপটিক স্নায়ুতে প্রবেশ করতে হবে। যখন এই প্রতিবিম্বটা মস্তিষ্কে প্রবেশ করবে, অপটিক স্নায়ুতে প্রবেশ করবে, তখনই ঘাসফড়িং প্রতিবিম্ব দেখতে পাবে। তখনই ঘাসফড়িং কি দেখতে পাবে? প্রতিবিম্ব দেখতে পারবে। তার মানে এই যে র্যাবডমে যে বিম্বটা সৃষ্টি হয়েছে, এটা স্নায়ুতন্ত্র দিয়ে অপটিক স্নায়ুতে যাবে।
এবং অপটিক স্নায়ু মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করবে, আর মস্তিষ্ক তখন বুঝতে পারবে যে এখানে একটা বিম্ব সৃষ্টি হয়েছে, তখন পুঞ্জাক্ষী বিম্বটা দেখতে পাবে, তখন পুঞ্জাক্ষী বা ঘাসফড়িং বিম্বটা দেখতে পাবে। তো মস্তিষ্কে যাইতে হবে, বিম্বগুলো মস্তিষ্কে যাইতে হবে। আর মস্তিষ্ক কিসের মাধ্যমে যায়? অপটিক স্নায়ুর মাধ্যমে, অপটিক স্নায়ু। এটাই হচ্ছে কাজ, এইটাই হচ্ছে পুরাটাই হচ্ছে একটা ওমাটিডিয়াম। পরীক্ষার গতে আসবে, সৃজনশীলের গতে বলবে ওমাটিডিয়ামের চিত্র আঁকো এবং প্রতিটা অংশ চিহ্নিতকরণ করো। তাহলে এটা হচ্ছে ওমাটিডিয়ামের চিত্র এবং প্রতিটা অংশ তোমাকে চিহ্নিত করতে হবে, প্রতিটা অংশ তোমাকে চিহ্নিত করতে হবে। প্রথম অংশটা কি ছিল? কর্নিয়া। প্রথম অংশটা ছিল কর্নিয়া, স্বচ্ছ বর্ণহীন লেন্সের মতো, এটার ভিতর দিয়ে আলো প্রবেশ করে। দ্বিতীয় অংশ ছিল কর্নিয়াজেন কোষ। এটা নাম দেখে বোঝা যাচ্ছে এটা কোষ এবং এটা কর্নিয়া তৈরি করে, নামও কর্নিয়াজেন। তো এটা হচ্ছে কর্নিয়া তৈরি করে। কর্নিয়ার ঠিক নিচে লাল কালারের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, লাল কালারের কোণের মতো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ। এই ক্রিস্টালাইন কোণ কোষের একটা বিশেষত্ব হচ্ছে এটা ক্রিস্টালাইন কোণ তৈরি করে। এই যে এই অংশটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ, দেখছো? ক্রিস্টালাইন কোণ তৈরি করছে, এই যে ক্রিস্টালাইন কোণ তৈরি করছে। এবং ক্রিস্টালাইন কোণের একটা বিশেষত্ব হচ্ছে এটা আলো প্রতিসরিত করে, তাই এটাকে প্রতিসরণশীল অঙ্গ বলে। দেখো তো, আলোটা কর্নিয়া থেকে প্রবেশ করছে, কর্নিয়া দিয়ে প্রবেশ করছে, আর এখানে এসে আলোগুলো প্রতিসরিত হবে, বেঁকে যাবে। এখানে এলে আলোগুলো প্রতিসরিত হবে, বেঁকে যাবে। তার মানে ক্রিস্টালাইন কোণের কাজ হচ্ছে কর্নিয়া থেকে আগত আলোক রশ্মিগুলা প্রতিসরিত করা, প্রতিসরিত করা মানে বেঁকে নেওয়া। এই জন্য ক্রিস্টালাইন কোণকে প্রতিসরণশীল অঙ্গ বলে, প্রতিসরণশীল অঙ্গ বলে। ক্রিস্টালাইন কোণের পাশে বা ক্রিস্টালাইন কোণ কোষের পাশে একটা রঞ্জক আবরণ থাকে, এটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণ। এটা যেহেতু যদিও আইরিশ রঞ্জক আবরণ, এটা একটা কালো পর্দা দিয়ে ঢাকা থাকে, দ্যাটস এটাকে আমি কালো করে দিছি। তার মানে এটা এই আইরিশ রঞ্জক আবরণটা কি করে? কর্নিয়াজেন কোষ এবং ক্রিস্টালাইন কোণ কোষকে ঢেকে রাখে। তবে এটার বিশেষত্ব হচ্ছে এটা তীব্র আলোতে প্রসারিত হয় আর মৃদু আলোতে সংকুচিত হয়। দেখো এখন এটা প্রসারিত অবস্থায় আছে, তীব্র আলো, এখন তীব্র আলো প্রসারিত অবস্থায় আছে। কারণ তীব্র আলোতে কেন প্রসারিত অবস্থায় আছে? কারণ ইজিলি যদি তীব্র আলোটা প্রবেশ করে তাহলে কর্নিয়াজেন কোষ, তারপর ক্রিস্টালাইন কোণ কোষ এগুলো নষ্ট হয়ে যাবে, তাই এটাকে ঢেকে রাখতে হবে, তাই এটা প্রসারিত হয়। আর যখন কম আলো থাকে তখন এত প্রোটেকশন দিয়ে লাভ কি? তখন এটা সংকুচিত হয়ে যায়, তো আলো প্রবেশ করতে পারে, কারণ কম আলো তো কোনো সমস্যা হবে না। আর কম আলো তো দেখতে তো হবে না, একটু দেখতে তো হবে, তো আলো তো লাগবেই। এটা হচ্ছে বিশেষত্ব। দেখো এটার পর এভাবে লম্বা একটা অংশ বেরিয়েছে, দেখছো কালো কালারের, এটা হচ্ছে র্যাবডম। এটাকে কি বলছি? এটাকে বলছি আমরা র্যাবডম, লম্বা। র্যাবডমের বিশেষত্ব হচ্ছে এটা ক্রিস্টালাইন কোণ থেকে আগত প্রতিসরিত রশ্মিগুলো গ্রহণ করে। তোমরা জানো যে ক্রিস্টালাইন কোণে আলোক রশ্মিগুলো প্রতিসরিত হচ্ছে, তো প্রতিসরিত হয়ে কোনো একটা জায়গায় তো যেতে হবে, সেটা কোথায় যায়? র্যাবডমে যায়। তাহলে র্যাবডম হচ্ছে ক্রিস্টালাইন কোণ থেকে যে প্রতিসরিত রশ্মি সেগুলো গ্রহণ করে, তারা আলো গ্রহণ করে, আর গ্রহণ করার পর একটা প্রতিবিম্ব সৃষ্টি করে। তার মানে র্যাবডমের দুইটা কাজ, ক্রিস্টালাইন কোণ থেকে আগত প্রতিসরিত রশ্মিগুলো গ্রহণ করে, ক্রিস্টালাইন কোণ থেকে আগত প্রতিসরিত রশ্মিগুলো গ্রহণ করে, নেক্সট আলো গ্রহণ করার পর প্রতিবিম্ব সৃষ্টি করে। আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হয় রেটিনাতে, আর ঘাসফড়িংয়ের প্রতিবিম্ব সৃষ্টি হয় র্যাবডমে। র্যাবডমগুলো একটা কোষ থেকে সৃষ্টি হয়, এই কোষগুলোকে বলা হয় রেটিনুলার কোষ। র্যাবডম একটা কোষ থেকে সৃষ্টি হয়, এই কোষগুলোকে বলা হয় রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ 7 থেকে 8টা থাকে, আমরা পিকচার দেখেছিলাম, প্রস্তুচ্ছেদ করে দেখেছিলাম, 7 থেকে 8টা থাকে, এগুলো র্যাবডম সৃষ্টি করে। মজার বিষয় হচ্ছে রেটিনুলার কোষ এবং র্যাবডম আরেকটা রঞ্জক আবরণ দিয়ে ঢাকা থাকে, আরেকটা রঞ্জক আবরণ দিয়ে ঢাকা থাকে, এটাকে বলা হচ্ছে রেটিনুলার শীথ। অনেকটা এটা হচ্ছে কিসের মতো? এটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণের মতো, এটাও কালো পর্দা দিয়ে ঢাকা থাকে। এটাও সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। তীব্র আলোতে এটা যদি প্রসারিত হয় তাহলে রেটিনুলার কোষকে ডেকে রাখে, র্যাবডমকে ডেকে রাখে। আর মৃদু আলোতে এটা সংকুচিত হয়ে গেলে, তাহলে তখন আর এটা রেটিনুলার কোষ বলো র্যাবডমকে ঘিরে রাখতে পারে না, তখন আলো প্রবেশ করে, তখন আলো ইজিলি প্রবেশ করে। তো এটাই হচ্ছে কথা, অনেকটা আইরিশ রঞ্জক আবরণের মতো না? দুইটাই সেম, দুইটার কাজই সেম। আর এই পুরো জিনিসগুলো একটা ভিত্তি পর্দার উপর ঢাকা থাকে,
পুরো জিনিসগুলো একটা বৃত্তি পর্দার উপর থাকে। এবং এই রেটিনুলার কোষ থেকে, লাল কালারের যে রেটিনুলার কোষ, এখান থেকে কিছু শাখা বেরিয়েছে, দেখছো? এখান থেকে কিছু এভাবে শাখা বেরিয়েছে, এগুলোকে বলে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রগুলো যুক্ত থাকে অপটিক স্নায়ুর সাথে। তোমার মনে রাখবা, অপটিক স্নায়ুর কাজ হচ্ছে দর্শনে সাহায্য করা। অপটিক কথাটা মানে কি? অপটিক কথাটা যেখানে পাবে সেটা হচ্ছে দর্শন। তো এই স্নায়ুতন্ত্রগুলো অপটিক স্নায়ুর সাথে যুক্ত থাকে, অপটিক স্নায়ুর সাথে থাকে মস্তিষ্ক থাকে। তার মানে র্যাবডমে যে ইমেজটা তৈরি হয়, ওই ইমেজটা এই স্নায়ুতন্ত্র দিয়ে মস্তিষ্কের অপটিক স্নায়ুতে প্রবেশ করবে, এবং অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক প্রতিবিম্ব যে সৃষ্টি হয়েছে মস্তিষ্ক বুঝতে পারবে, আর ঘাসফড়িংও দেখতে পাবে। বস্তুটি ঘাসফড়িংও দেখতে পাবে, বিম্বটি দেখতে পাবে আর বস্তুটি দেখতে পাবে ঘাসফড়িং। সো এটাই হচ্ছে ওমাটিডিয়ামে একটা সামারি দিলাম আমি। এটা তোমাকে পরীক্ষায় কি বলবে, ওমাটিডিয়ামের চিত্র আঁকো এবং চিহ্নিত করো, বিভিন্ন অংশ চিহ্নিত করো, এটা গতে আসবে। তোমাকে একটা সুন্দর চিত্র আঁকতে হবে আর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 3। আর মনে রাখবা, এই চিত্রটা কিসের চিত্র? এটা হচ্ছে ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। এটা হচ্ছে ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। এই কথাটা লিখবা, লম্বচ্ছেদ কথাটা লিখবা, কারণ এটা একটা লম্বচ্ছেদ। মানে এটা যদি ওমাটিডিয়াম হয়, তুমি এভাবে কাটছো ওমাটিডিয়ামকে, লম্বচ্ছেদ বরাবর কাটছো, কাটার কারণে এই অংশটা দেখতে পাইছো। এটা হচ্ছে ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। চিত্রতে নিচে লিখবা, এখানেও নিচে লিখতেছি না আমি, নিচে লিখবা চিত্র ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। এটা পরীক্ষায় আসবে, আর এটাই লিখলেই 3-এ 3, 3-এ 3, ঠিক আছে? আর আমি এখানে এক্সট্রা যেগুলো করছি সেগুলো হচ্ছে বিভিন্ন অংশের কাজ বলে দিছি। তুমি যেহেতু বিভিন্ন অংশের কাজ পড়ছো, তাহলে তুমি দর্শন কৌশলটি ইজিলি বুঝতে পারবে। তাহলে তুমি কি বুঝতে পারবে? দর্শন কৌশলটা ইজিলি বুঝতে পারবে। এটার বিভিন্ন অংশের কাজ যেহেতু করে ফেলছো, তুমি দর্শন কৌশলটা ইজিলি বুঝতে পারবে। তাহলে শেষ।